চাঁদের লাউ বানাইলে মুড়ে বৈরাগ, চাঁদের লাউ বানাইলো মুড়ে বৈরাগ। দিনা মুকু আমুকু আমুকু এমুকু গুটুন গুটুন। আমরা এখন সবজি কাটতে বসবো, গুটুন আর আমি সবজি কাটতে বসবো। তুমি কি কিছু খাবে আর? না। তোমাকে একটু কি জল মুড়ি দিব, চিরা টিরা দিই? ওই চা মুড়ি খেয়ে হয়ে গেল? হ্যাঁ, ও দেখো এখন প্রোডাক্ট নিয়ে যাবে তাই ব্যস্ত। আর আমি এখানে সবজি কাটতে বসবো। আজকে না গাছে 2টো জবা ফুল ফুটেছে। হ্যাঁ, আমি আর মিকু শুধু ঘরে, লাউ দিয়ে রান্না করব আজকে মাছের ঝোল। কালকে না পরশুদিন মা রান্না করেছিল ওই যে মিষ্টি কুমড়ো দিয়ে পাবদা মাছটা। তো একজন কমেন্ট করেছিল, দেখলাম যে তোমরা এই দামি দামি মাছগুলো যে কিভাবে রান্না করে খাও, মানে রান্না ভালো হয় না আর কি, সেটাই বলছে যে মানে মিষ্টি কুমড়ো দিয়ে তো পাবদা মাছ আসলেই যায় না, কিন্তু সবজি দিয়ে মাছ রান্নাটা এটা আমাদের ঘরের একটাই, যে সবজি দিয়েই কল্লোল মাছটা খেতে চায়। এমনি তো পাবদা মাছ আমরা জানি কিভাবে রান্না করা লাগে, সর্ষে বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে। আর সবচেয়ে বড় কথা কি, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করার জন্য আমি তো বলিনি, আমি তো তোমাদেরই বললাম যে আমি উঠে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, তো মাই কেটে কেটে সব রান্না করেছিল কাল। তো যাই হোক না কেন, খেতে কিন্তু খারাপ হয়নি, মা যে রান্না করেছিল। মিষ্টি কুমড়ো দিয়ে এমনিতেও মাছের তরকারি ভালোই লাগে, আর ওই মুখের স্বাদে যেটা যেটা দিয়ে রান্না করতে লাগে সেভাবে রান্না করে তো আর অসুস্থ হওয়ার কোনোই নেই, এমনিতেই তো অসুস্থ আমরা হয়েই গেছি। তো ওই জন্য যতটা পারা যায় সবজি দিয়ে খাওয়ার চেষ্টা করি। দুইটা কি সুন্দর জবা। ভেবেছিলাম লাউয়ের খোসা দিয়ে ভাজা করব, তারপরে আবার বলি না, ভাজা খাওয়াটা কি ভালো, আর এখনকার সবজি ওই ছোলা টোলা এরম করে খাবো, দরকার নেই থাক। তো ওই জন্য লাউয়ের খোসাগুলোর ফেলে দেবো। মানে লাউয়ের ছোলা ভাজা বা খোসা ভাজা সেটা খুব ভালো লাগে খেতে, বিশেষ করে আলু দিয়ে মানে ভাজা যদি করা যায় পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে। কারা কারা তোমরা খেয়েছো কমেন্টে জানিও তো, আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। ও অবশ্য অতটা পছন্দ করে না, কিন্তু আমার শাশুড়ি মা বলো, আমি বলো, মানে আমরা খেতে পছন্দই করতাম, কিন্তু এখন আর মানে খাবো না, পেটের যেহেতু সমস্যা হয়ে যায়, আর ভাজা ভুজা অতটা খাই না, অ্যাভয়েড করারই চেষ্টা করছি। তো এই জায়গাটা খুব সুন্দর করে মুছে নিলাম, কারণ যেহেতু সবজি কাটতে বসেছিলাম দুনিয়ার জল টল পড়েছে, আর এই জল টল যদি এরকম থাকতেই থাকে আমি 2বার করে মুছে নিলাম, কারণ এই ঘরের মধ্যে স্লিপ খেয়ে পড়লে আর উপায় নেই যদি একবার পড়া যায়। আজকে অনেকগুলো মাছ একসঙ্গে নিয়ে এসছে, আর এই দেখো লাক্স সাবানের সাথে একটা বডি ওয়াশ মানে কি বলে ফ্রি দিয়েছে। বডি ওয়াশটা বাথরুমে রেখে এসছে ও তখন, আর 4টা না 5টা লাক্স সাবান একসঙ্গে কিনেছে, একটা বডি ওয়াশ দিয়েছে। আমাদের ঘরের কমন মাছ হচ্ছে রুই মাছ, ও তো বাজারে গেলে তোমরা জানোই রুই মাছ আর হচ্ছে পাবদা মাছ ছাড়াও আর কিছু দেখে না বর্তমান। ওকে যেদিন আমি বলে দিব যে এইগুলো কিন্তু খবরদার আনবে না, অন্যগুলো আনবে, তবে গিয়েও আনে, কিন্তু নিজের থেকে আর অন্য কিছু আনবে সেটা আর হয় না।
তো যাই হোক, রুই মাছ তো খাওয়া খারাপ না, এটার মধ্যে অতটা তেলও হয় না, ছোট প্রকৃতিরই মানে খাওয়া হয়। কারণ ডাক্তার বলেছে যে যদি আর কি মাছ খেতে হয় 1 কেজি ওজনের যে মাছগুলো সেগুলো খাওয়ার জন্য। তো আমরা তো অত বেশি আর খাই না, 1 কেজি ওজনেরই মাছ খাওয়া হয়। তো দেখো এখন যে রান্না করব সেই মাছটা রেখে বাকিটা একদম ফ্রিজে তুলে রেখে দিলাম। সংসারের এত কাজ করার পরেও বিজনেসে সময় দেওয়া, বাকি আরও ভিডিও, মানে বিভিন্ন জায়গায় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো তো আমার প্রফেশন, এমনি তো আর ভিডিও না, এগুলো থেকে টাকা আসে। তো মানে তারপরেও কিছু কিছু লোক কালকের গোল্ডের যে ভিডিওটা করেছিলাম ওখানে কমেন্ট করেছে, কাজ নেই তো খইবাজ, মানে কাজ নেই তো আর কি করবে, এই টাইপের বেশ কয়েকটা কমেন্ট এসছে। আমি বুঝি না, মানে ওরা কি আসলে দেখে না আমার কাজগুলো? ভাতটা হচ্ছে আর লাউটা বসিয়ে রেখে এসেছি, ভেজে টেজে ভালো করে কষিয়ে তারপরে ঝোলের জন্য জল দেবো। আমাকে প্রথমে প্রসাদ দিল, তারপরে ও আসার পর ওকেও দেখো পা কোথায় তুলে রেখেছে, তারপরে ওকে প্রসাদ দিয়েছে। পা নামাও, একটু শ্যুট করবো। ওই দেখো মিকি ওইদিকে গিয়ে দেখে, একটু আগে এইদিকে এত রোদ আসছিল, আর আমার এখানে তেল ছিটে পড়েছে, মাছ ভাজার তেল। তো আমার না মানে বেশিরভাগ এই মুখটাকেই ওরা টার্গেট করে, মাছের তেলটা টার্গেট করে আমার মুখটাকেই, এখানে সেখানে মুখের এখানে 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 পড়তে থাকবে মিকি দেখো। তারপরে না আমার মানে তেল পড়ার পরে না আমি কি করি, একটু জল দিয়ে জাস্ট একটু হালকা ইয়েতে ঝাপটা দিয়ে তারপরে জায়গাটা মুছে আমি সাথে সাথে কলগেট লাগিয়ে দিই, যেহেতু কলগেট দাঁত মাজার আর কি পেস্ট। তো এগুলো লাগালে আমার কোনো দিনই ফুসকা পড়েনি, মানে এটা হচ্ছে একটা দারুণ আমার জন্য। তোমাদের যদি কোনো দিন হয় তোমরা ট্রাই করে দেখতে পারো, মানে কলগেটটার মতো। আর আমি কোনো ওষুধ লাগালেও এটা হয়, কিন্তু ও মানে পুড়ে যাওয়ার যে ওষুধ সেটা না লাগিয়েও যে আমি কলগেটটা লাগাই, তাও আমার কিন্তু খুব উপকার আছে। দেখো এখানে মানে ঝাঁঝাচ্ছে আর ঠান্ডা লাগছে, মানে এটার ফুসকা হবেই না, আর কিচ্ছু হবে না। ওনার জন্য বেগুন পুড়বো, বেগুন ভাজার থেকে বেগুন পোড়া খেতে ভালোবাসে বেশি। তো বেগুন পোড়া ওই শীতের দিনেও তো আমরা বেশি খেতেই পারিনি, বাড়ি যখন গেছিলাম 2 দিন মানে খাওয়া ছিল না। 2 দিনই খাওয়া হয়েছে, 2 দিন খাওয়া ছিল, বেশি খাওয়া হয়নি। এবার আমি বললাম, কালকে না উনি বলছে কতটা বেগুন ভাজবে এতটা তেল দিয়ে, আমার এমনি সমস্যা। আমি বলি কি তাই বেগুন পুড়ে দেবো? তা বলছে ঠিক আছে। তো এটা ভিতরে পোকা আছে নাকি তো জানি না, তো পুড়ে দেখি। আর গ্যাসেই পুড়তে হবে, চুলা তো নাই, চুলাতে পুড়লে বেশি টেস্টি হয়। গ্যাসে পড়ে অনেকে, অনেকে গ্যাসে ভয়ই লাগে গ্যাসে পুড়তে, জানো তো। বেগুনটা পুরো হয়েই গেছে। মোটা বেগুন টাইম লাগে। একদম রেডি বেগুন পোড়া। এখন শুধু পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে মাখাবো, পেঁয়াজ লঙ্কা তেল লবণ। মাছের ঝোল হয়ে গেছে, আর বেগুনটা আমি মাখাবো একটু পরেই। তো মাছের ঝোলটা নামিয়ে নিলাম, ওই পাশে দেখো ভাতটা উপর করে রেখেছি, আর থালাটা ধুয়ে মাছের ঝোলটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর লাউ দিয়ে করেছি তো, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার আমি জানি কমেন্টটা আসবে যে লাউয়ে কেউ গরম মশলা দেয়, হ্যাঁ আমি দিই, একটু সামান্য চিনি আর একটু গরম মশলা গুঁড়ো, মানে এটা খেতে ভালো লাগে। ধনেপাতা যেদিন দিই সেদিন দিই না এগুলো, কিন্তু ধনেপাতার টেস্টটা আলাদা, মানে গন্ধটার জন্য আলাদা টেস্ট, আর গরম মশলা চিনি এগুলো লাস্টে দেওয়াটা একটু আলাদা টেস্ট, আমি দিই আর কি এরম করে।
ভেবেছিলাম এখন মাখাবো বেগুনটা, তো ছোলাটা ছাড়াতে নিয়েই দেখি প্রচুর গরম, মানে একটু আগেই তো পুড়লাম, তো পুড়ে মানে পুরো একদম মানে ভীষণ গরম হয়ে আছে, ভিতরটা একদম গরম, উপর দিয়ে চামড়াটা মানে ধরে দেখছিলাম চামড়াটা যে অতটা গরম নেই, কিন্তু যখন ছোলাটা ছাড়াতে নিচ্ছি তখনই আর কি মানে ভীষণ গরম লাগছে। তাই ভাবলাম যে চলো এখন আর কিচ্ছু করবো না, স্নানটা করে আসি, ততক্ষণে ঠান্ডা হয়ে যাক তারপরে মাখবো। তো ওই যে দেখো স্নান টান করে এসে এখন সুন্দর করে বেগুনটা ভর্তা করে নিচ্ছি। বেগুন ভর্তা করে খেয়ে দিয়ে তারপরে আমরা যাব। আর এদিকে ও আবার ফোনে কথা বলছিল, তো আমি বললাম যে ঠিক আছে আমি এখন ভয়েস ওভারে কথা বলে দেবো। তো বেগুনটা দেখো কি সুন্দর, একটা পোকা তো নাই ভিতরে, আর মানে খুব সুন্দর পোড়াও হয়েছে, গ্যাসের পোড়া, তাও কি সুন্দর হয়েছে। বেগুন ভর্তা কেমন লাগলো গো? দারুণ, ওটাই ভালো লাগে আমার। হ্যাঁ, ওর বেগুন ভর্তা খুব প্রিয়, মানে তোমাকে বেগুন ভর্তা দিলে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে এরকম। শীতের দিন হলে সকালবেলা। ও শীতের সকালে না, আর এটা তো এবার আর হলোই না। আর দেখো আমাদের গুটুন বুড়ি কিন্তু খেয়ে নিয়েছে আগে, আমি সবাইকে ভাত বেড়ে দিয়েছে, যে মাও খাচ্ছে, ও খাচ্ছে, আমার ভাত ওই দেখো। আমি মানে ভাত খাওয়ার সময়টা পাচ্ছি না, কারণ ভাবলাম ভিডিওটা দিয়ে তারপরে খাই। এই বাচ্চা কিরে, হ্যাঁ কুট্টুলু, কুট্টুলু বলে বাবা বলে টানা দেয়। তো আমরা ভাবছি আর কি আজকে একটু যাব মাল আনতে, এবং চিত্রাদের বাড়িতেও যাব, তাই না? যাবে না চিত্রা বোনের বাড়িতে, ওর শাশুড়ি মা একটু অসুস্থ, তো দেখতে যাব ভাবছিলাম, তো খেয়ে দিয়ে যাবো আর কি। মিকি, বেগুন ভর্তা মার কেমন লাগলো? ভালো লেগেছে? তোমার তো প্রিয় না? না আমার মার বেগুন ভর্তা প্রিয়, তোমার প্রিয় না? না, আমার মা আর এই যে দুইজনেরই বেগুন ভর্তা হলে আর কিচ্ছু লাগে না, ওরা মানে মা আর ও দুজনেই পছন্দ করে বেগুন ভর্তাটা। তো খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে এখন হচ্ছে রেডি হয়ে নিলাম, আর বাইরে এখনও সন্ধ্যা হয়নি। তা জানলা ফানলা তো আমরা 3টাতেই বন্ধ করে দিই, কারণ প্রচুর মশা ঢুকে, সেই কারণে। তো আমরা দুজন যাচ্ছি হচ্ছে চিত্রা বোনের বাড়ি, আর ওখান দিয়ে তারপরে যাব আবার মহাজনের এখানে, তো আলাদা জায়গা, কিন্তু তারপরেও আগে ওখানেই যাব, বোনদের বাড়ি আগে যাব। তো কানের দুল খুলেছিলাম যে আর পরা হয়নি, এগুলো কানের দুলগুলো পরেছি, ভালো লাগছে না? টপ কানের ভালো লাগছে। তো ওড়নাটা নেওয়া হয়নি, এই চুড়িদারটা নিয়েছিলাম কিন্তু পরে কোথাও যাওয়া হয়নি, আজকে পরে যাচ্ছি। এই হচ্ছে ওড়না, একদম সুতির একটা চুড়িদার। তো লিংক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছিলাম এর আগে, তোমরা দেখেছো কিনা জানি না, তো আবারও আজকের ভিডিওতে লিংক শেয়ার করে দেবো না, যদি তোমরা নিতে চাও নিতে পারো, একদম পিওর কটন। দেখো এই হচ্ছে চুড়িদারটা, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। চিত্রাদের বাড়ি অনেক দিন ধরেই আমরা যাবো করতে করতে যাওয়াই হচ্ছে না, মানে ওর শাশুড়ি মা একটু অসুস্থ, ওই বয়স হলে যা হয় আর কি, বিভিন্ন রোগে ধরে, এই আর কি। এমন করে উন্না কেমন যেন লাগে, কিন্তু বাইকে যাব তো কি করবো, উন্না তো গুটিয়ে নিতে হবে, বাইকে যাব, বাইকে তো আর স্টাইল করে নিয়ে যাওয়া যাবে না উন্না। আর এই যে হচ্ছে ব্যাগ, এই ব্যাগের মধ্যে রয়েছে আমাদের গাড়ির কাগজ। দেখো বাইরে এখনো পর্যন্ত সন্ধ্যা হয়নি। তো জেঠিমার জন্য কী নেবো করতে করতে এমনিতেও তো আমরা মানে কারো বাড়িতে গেলে মিষ্টি টিষ্টি নেওয়া হয়, তো ভাবলাম মিষ্টি এখনকার যুগে সেরকম কেউ খেতেই চায় না, তো চলো ফলই নিয়ে যাই। তার মধ্যে জেঠিমা একটু অসুস্থও, তো ওই জন্য বিভিন্ন ধরনের ফল এখানে দেখছিলাম। কি নেবো জানো? পেঁপে, মৌসুম্বি, আপেল, আর তার সাথে এখন যেহেতু শীতটা এখনও পর্যন্ত পুরোপুরি বিদায় নেয়নি, তাও এখনও পর্যন্ত কমলা পাওয়া যাচ্ছে, কিছুদিন পর আর কমলা পাওয়া যাবে না, তো দেখে শুনে দুজনে মিলেই আর কি সব ফল টল নিয়ে নিলাম। আর মিষ্টি মানে নিতে চেয়েও আর নিলাম না, কারণ কি এখন মানে কেউ মিষ্টি সেরকম খায় না, সে কারণেই ফলই আর কি বেশি করে নিয়ে নিচ্ছি। আর রাস্তার মধ্যে না একটা মেয়েকে দেখলাম জানো কি, একা একাই আমাদেরকে দেখে কথা বলছে, এদিকে ঘুরছে, মানে হয়তো মানসিক সমস্যা আছে, দেখে কি খারাপ যে লাগছিল না। এই যে ফল নিয়ে নিলাম, এখন আমরা হচ্ছে মোবাইলে করব, লোকেশান ট্যাগ করে তারপরে যেতে হবে, তাই না? ভীষণ জ্যাম আজকে রাস্তায়। এই যে বায়ে মনে হয় না? হ্যাঁ বামে।
এই দেখো বোনদের বাড়িতে এসেছি, কিছুক্ষণ আগে আসলাম। দারুণ চা খেয়েছি বোনের হাতে, দুধ চা। আর অনেকদিন পর সেই কৃষ্ণ পুজোতে হ্যাঁ পুজোতে এসেছিলাম। পুজোতে জন্মাষ্টমীতে এসেছিল আর আসেনি। হুম। এই তার মাঝখানে দেখা হয়েছে অনেকবার। হ্যাঁ, বহুদিন ও- পর আবার আমার বাড়িতে এলো। হ্যাঁ বাড়িতে ওদের পড়েছে। আর তার মাঝখানে অনেকবার দেখা ও হয়েছে। গেছিল আমাদের এখানে, তারপরে একবার ডাক্তার দেখাতে তাও ওখানে জিজুর গেছিল। অসুস্থতার জন্যই দেখা হয়েছে, না হলে সেইভাবে দেখা হতো না। হ্যাঁ, জেঠিমার সাথে বসে গল্প করছিলাম, ওই ঘরে আছে। আজকে মা অসুস্থ বলে দিরা এসছে, নালে কিন্তু আসতো না। না আসতাম, কেন আসতাম না? দেখো তো কদিন ধরে সামনেই তো শুনছে- হোলি। কদিন ধরে শুনছে যে মা অসুস্থ মা অসুস্থ, ওই জন্যই এসছে। না আসতাম, তারপরেও ইচ্ছে করছিল কয়দিন ধরেই। কালকেও তাই। একবার জিজ্ঞেস করেছেন ও যে হোলিতে কি তোমার দিদা আসবে, আর দিদা তো এখন আমাকে কিছু বলেনি। ও দিদা তো আচ্ছা, শুধু- এটা নিয়ে এখন কথা বলি তার সাথে। হ্যাঁ, কি বলে? বললাম দিদা তো শুধু ফটোশুটের কথা বলছে, কিন্তু না না দিদা- ফটোশুট না, ওইরকম ফটোশুট তো সেটা মানে আলাদা। ভিডিও শুটের হুম, কথা ও যে দেখো জিজ্ঞেস করো, কালকেও যে তার আগে রোজই একবার করে জিজ্ঞেস করে কি বলছে কোন দিদা কি বলছে হোলিতে আসবে? মানে বোনের যে হাজবেন্ড দাদা কিন্তু ভীষণ মিশোকে, আর মানে খুব পছন্দ করে লোকজনের সাথে ও কথা বলা, আড্ডা বলা দেওয়া শুরু খুব করলে পছন্দ না করে। মিশে গেলে হ্যাঁ। কথা বলতেই থাকবে, কথা শেষ হবে না, একটার পর একটা। আর- যেমন ও তেমনি দাদা হয়েছে, দুজনে একদম আর সেম। কথাগুলো যা যা বলবে না, জ্ঞানের কথা বলবে, অনেক জ্ঞানী কথা। রোজ আমরা চা খেতে বসি বিকালবেলা, একটা জিনিস খেয়াল করেছো, দুজনের ওড়না সেম দেওয়া, সেম ভাবে দেওয়া। রোজ বিকালে আমরা চা খেতে বসি, হুম। আর নানা রকম জ্ঞানের কথা, নানা না না রকম জ্ঞানের কথা বলে না ভুল। জ্ঞান বলতে কি মানে ধরো কোনো মনীষীর কথা, হ্যাঁ, হ্যাঁ। কোনো কিছু, আচ্ছা। মানে কোনো কৃষ্ণের কোনো কথা, মানে যেগুলো আর কি দাদা জানে এগুলো হুম, সবাইকে জানে। জানানোর হ্যাঁ, হ্যাঁ। চেষ্টা করে। আমরা যেমন সারাক্ষণ মোবাইল নিয়ে কি ভিডিও করব কি করব এই চিন্তা ভাবনা, আমার বরের সেসব চিন্তা ভাবনা নয়, যেহেতু পছন্দ করে না ওই জন্য ওসব চিন্তা ভাবনা নেই। ওর চিন্তা ভাবনা যেহেতু কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের রামায়ণের গল্প, মহাভারতের গল্প, এইসব গল্প মানে যা যা জানে, হ্যাঁ। সব এগুলো বেশি বেশি করে আরো জানার আগ্রহ ওর, কারণ জানার তো আর কোনো শেষ নেই, সেটাই। বেশি এগুলো। ওই যে বাবান ওখানে, এটা হাই করে দাও। এটা চিত্রের ছেলে, আমার দাদার ছেলে, মানে পাপাই আর ও একদম সেম এজ। একে দেখলেন আমার পাপায়ের কথা মনে হয়, একে ডাকি বাবান, পাপাই বাবাই বাবান। ব্যান্ড হয়ে যাচ্ছে না। ইস দেখো তো সোজার কি স্কুলেও আছে, আমার থেকে লম্বা হয়ে গেছে, দেখো। আমার থেকে লম্বা, শুধু লম্বাই হচ্ছে ওর থেকে। ওই আমার পাপাইও তাই হয়েছে, জানো তো, সবাইকে ছাড়িয়ে লম্বা হয়ে যাচ্ছে ও। লম্বাই হচ্ছে, বুদ্ধি আর হ্যাঁ, বুদ্ধি হচ্ছে না, এদের বুদ্ধি কম, যারা লম্বা হয়েছে। বুদ্ধি আর হচ্ছে ছোটগুলো না। ছোটগুলোর সেই বুদ্ধি, ওমা আসো আসো, ছোটগুলো সেই বুদ্ধি, বুঝলে? আমার বিয়ের ভিডিওতে আসো। আমার দাদার যে ছোট ছেলে, এর সাথে কেউ পাবে না, এর আমার যা ছোট কথা, তাই, এর বুদ্ধি। আমার ছোট তাই। এই যে জেঠিমা এখন সুস্থ আমাদের একটু। আমাদের তিনজনকে দেখো ভালো লাগছে, কিন্তু দেখো দুই বোন আর মা, দেখো কি হ্যাঁ, সুন্দর লাগছে, একদম দেখো। মাঝখানে। দেখো কি সুন্দর লাগছে, আমাদের এটা সেলফি হয়ে গেল, একদম খুব সুন্দর লাগছে। জেঠিমা এত প্রাণবন্ত, কিন্তু অসুস্থ হওয়াতে হ্যাঁ, একটু সত্যি। ইয়ে হয়ে গেছে, একটু ড্যাপ। প্রেশারটা হাই হয়ে রয়েছে তো, তাও কালকে না, ছিল 140 হয়েছে। কালকে ইয়ে করেছি তো। সুমনের তখন 8 থেকে ছিল 140 হয়েছে। 80-140 হয়েছে, বলছে এটা নর্মাল নর্মাল, হ্যাঁ। আমিও ওই জন্য চুপচাপ হয়ে গেছি, জানো, বক বক করার লোক চাইতো, তার সঙ্গে বক বক করবো, হ্যাঁ। কারণ ওনাকে যত বকাবো উনি তত ঘাম হবে, এই হবে, মানে সারাক্ষণ আমরা কিন্তু চিচিয়ে যাচ্ছি, আমাকে সারাক্ষণ। এখানে আসতেই দেয় না, আসতেই দিই না জানো? আমি, তুমি জানো না, কি আছে, তুমি তো কি করেছো করবো, অনেক। দাঁড়িয়ে আছে বললে দাঁড়িয়ে হবে? দাঁড়িয়ে করাটা দেখো, ঠিক লাগে নাকি বলো? একটা কথা কি, অসুস্থ হলে একটু যদি রেস্ট না পাও, তাড়াতাড়ি সুস্থ হবে, তখন তুমি বউয়ের সাথে করতে আরে পারবে। না। শান্তি আসে না, আমি একা একা করবো, হুম। শান্তি আসে না। ওই তো আমার শাশুড়ি মাও তো ওরকম, শান্তি আসে না। উনাকে না করলে উনি এসে কি তত্তর বলতো, করে আরো আমি ওটা অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, ওনার মনে হবে আমি ওই বিয়ের শোকে আরো অসুস্থ হয়ে যাবে। আমার মাও তাই, কাজ রেখে বসে থাকতে পারবে না। কাজ দেখে কখনো বসে থাকে, মা বসে থাকায়- যতক্ষণ শরীর চলে না, ততক্ষণ করতে তারপর থাকবে। কি বলতো, একা এই যতক্ষণ আছি, যখন না থাকবো কেউ কারোর জন্য পড়ে থাকবে না কিছু। সেটা তো আমরা অবশ্যই। আমরা আমাদের মানে এদের তো হাত বাড়ালেই সব কিছু, হুম। হ্যাঁ। আর আমরা যা করেছি, আমি তো এরকম অভ্যস্ত নয়, আমিও ফ্ল্যাটে বড় হয়েছি। হুম। আমি তোমার বিদ্যাসাগর কলেজের পাশে আমার জমজমার জায়গায় আমি বড় হয়েছি। কলেজ গিফট, তাই না? তোমার আমাদের জায়গাটা হলো ঠনঠনিয়া কালীবাড়ি। হুম। দমদমে তো। না, না। কলেজ ও, ওটা আচ্ছা। কলেজ কলেজ গিফট, থেকে আচ্ছা। এখানে কোথায়? খুব নাম করা ঠনঠনিয়া কালী। ঠনঠনিয়া কালীবাড়ি, তুমি তো এখনো জানো না, মানে যাওয়াই হয়নি কোথাও হ্যাঁ। সেরকম। হ্যাঁ, সেটাই। ঠনঠনিয়া কালীবাড়ি, উল্টো দিকে বিদ্যাসাগর কলেজ, তার পাশেই আমার
বসবাস ছিল, আর আমি ফ্ল্যাটেই বড় হয়েছি। আর তখন তো আর এত সুযোগ সুবিধা ছিল না। না না, এত সুযোগ কোথায় পাবা? বেটে রান্না করেছো তাই না? হ্যাঁ? বেটে রান্না করেছো? আমি কোনোদিন বাটাবাটি করিনি। ও আচ্ছা। আমি মিক্সি শুধু ছিল? মিক্সি কোথায় পাবো? তখন মিক্সি কোথায় জন্মিয়েছে? সেটাও তো মিক্সি কোথায় জন্মিয়েছে? আমি মিক্সির তখন কোনোদিন জন্ম বাটাবুটি করিনি। বাটাবুটি আমার দ্বারা হবে না। আমি শুধু ওই বসিয়েছি। আমার দাদু মানে কিছুদিন উনুনের রান্নায় ইয়ে করেছে, তারপরে কেরোসিন তেলের সেই যে বড় বড় ড্রাম, আমার দাদু ওইগুলো অর্ডার করতো, ঠেলা গাড়ি করে দিয়ে যেত। ছোটবেলা সেভাবে রান্না করেনি। আচ্ছা আচ্ছা, বিয়ের পরেই রান্না সেই- না না, ছোটবেলায় আমি রান্না করেছি। আমার ডিউটি ছিল রান্না। আমার দিদা মানে আমি ঘুমাতাম কিরকম, বাবার অর্ধেক মানে ইয়ে দিয়ে হাই দিয়ে বন্ধ করে দিয়েছে মোকাবিলা দিতে। দেখো কতগুলো করে দিয়েছে এখানে, বাটারস্কচ পেস্ট্রি, তার সাথে মিষ্টি, এতগুলো করে খাওয়া যায়? তুমি পারবে খেতে? না আমি একটা এই বুনু বাবা চলে গেল দিয়ে, কমাতে হবে, এত খাওয়াই যাবে না। তোমরা খাবে না? আমরা একাই খাবো নাকি? হ্যাঁ, নিজেরা কিন্তু খায় না, নিজেরা ডাইট করে কিন্তু। হ্যাঁ, স্বামী স্ত্রী মিলে দুজনে ডাইট করে, দুজনে ডাইট করে। দাদাকে দাও বুনু। এই তো কেক খাবে না? ও নিজেরা খাবে না, দেখো আমাদেরকে খাইয়ে খাইয়ে মোটা করতে চায় না। সত্যি একটা করে খারাপ হয়েছে, একটু খাওয়া দরকার। কমিয়ে দাও, অতগুলো খাওয়া যাবে না। সত্যি অত খাওয়া যাবে না, অত খাওয়া যাবে না। আমরা বাটারস্কচ খাই না, তোমাদের এটা জন্য একদম একদম সরু আছে, অসুবিধা নেই। তোমার জন্য দিলাম, তুমি খাও। এখানে বসো বসো। মুড়ির কৌটোটা নিয়ে আসো। বাবান খাবে না? বাবান বাবা দুটো রেখেছি, পরে উঠে ওর জন্য আর রেখে তুমি? দিয়েছি। এই যে ও প্যাটিস ও প্যাটিস খায় ফোন না। করে দেখলে না, আমি বললাম না আমি খাবো না, বললো তাহলে একটা নিই, তাহলে আমি আর তুমি তাহলে বাটারস্কচ খাও এখান থেকে। আমি খাই না দি, কেন একদিন যে মনে, কি খাই না আমি। হ্যাঁ একদিন যে কেক খাওয়াতে নিয়ে গেছিলাম তুমি তখন, জোর করে খাওয়ালাম। হ্যাঁ তা ভাল লাগেনি? কেক খাইনি মনে হয়, প্যাটিস খেয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এরকম প্যাটিস খেয়েছি, ওটাও খাই না। কেক খেলে কি হবে? হাজিজো হাতগুলো ধুয়ে আসো, ওইখানে হাত রয়েছে, বেসিন রয়েছে, যেখানে ইচ্ছে হাত ধোবো। তো এখন হচ্ছে একটু ঘুরতে বেরোচ্ছি আমরা। এই যে দাদা গাড়ি বের করছে, যে গাড়ি দিয়ে যাবো, বাইক রেখে যাচ্ছি বুনুদের বাড়ি এই এখানে পাশে দিল্লি রোডের এখানে। একটু ঘুরে টুরে সবাই মিলে সময় কাটিয়ে তারপরে বুনুদের বাড়ি এসে গাড়ি নিয়ে আমরা বাড়ি রওনা দেবো। লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা। তো এইমাত্র আমরা আসলাম ঘরে। দেখো মিকি কতটা অস্থির, কতটা পাগল হয়ে গেছে। তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, কাপড় চোপড় পাল্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মানে খাওয়া দাওয়া করবো একটু পরে, মাত্র তো আসলাম। এই তো এরপরের কাজটা তোমাদের আগেই বলে দিলাম। আর কালকে লাইভ আসা হবে, আজকে তো আর লাইভ আসা হলোই না, কারণ 9টার বেশি বেজে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার নতুন ভিডিওর সাথে কালকে। আজকের মতো শুভরাত্রি।